গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। আজ আমরা একত্রিত হয়েছি গল্পরুচিতে। আপনারা যদি এখনও গল্পরুচিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগির করে ফেলুন। আজ আপনাদের জন্য থাকছে বিশেষ রহস্যময় কাহিনী, লেখক সজনীকান্ত দাশের কলমে রিক্সাওয়ালা। আজ গল্প পাঠে থাকছি আমি রাজু। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে শুরু হচ্ছে সজনীকান্ত দাশের কলমে রিক্সাওয়ালা। সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে। সকাল থেকে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে জনসকল শহরে দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। পথিকেরা আকাশের খামখেয়ালিপনায় বিরক্ত হচ্ছে। পথ চলতে চলতে আবার বৃষ্টি নামল। কোনো বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় নিয়ে আমরা কোনো রকমে মাথা বাঁচিয়ে নিই। বৃষ্টি ধরে আসে। ভরসা করে গাড়ি বারান্দার আশ্রয় ছেড়ে আমরা যখনই একটু অগ্রসর হই অমনি আবার এক পশলা বৃষ্টি শুরু হয়। সমস্ত দিন মেঘ করেছিল, একটানা না হলেও বৃষ্টির বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমে ভ্যাপসানিতে কলকাতার সিক্ত সন্ধ্যা থমথম করছিল। এমন দিনে সাধারণত কেউ ঘরের বাইরে যেতে চায় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে নিয়ে ল্যান্ড রোড ধরে কুমোরটুলির অভিমুখে চললাম। তখন বৃষ্টি একটু ধরে এসেছিল। শিকড় ভারাক্রান্ত বায়ুস্তর ভেদ করে গঙ্গার ওপারে কারখানাগুলির আলো মাতালের চোখের মতো ঘোলাটে দেখাচ্ছিল। পথে লোকজন বা যানবাহনের বিশেষ বালাই ছিল না। কদাচিৎ এগাতখানা ট্যাক্সি কিংবা ছ্যাঁকড়া গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটিয়ে ছুটছিল। দূরে একখানা রিক্সা তার টুনটুন ঘণ্টা বাজিয়ে মন্থর গতিতে চলছিল। আমি আর বিনোদ বৃষ্টির ভয়ে দ্রুত চলতে লাগলাম। নিমতলা পার হতেই বেশ সমারোহ সহকারে বৃষ্টি আরম্ভ হলো। একটি গাছতলায় আশ্রয় নিয়ে কোনো রকমে মাথা রক্ষা করছি। দেখি সেই রিক্সাওয়ালা বিশেষ শান্তভাবে সেখানে উপস্থিত হয়ে হাঁপাতে লাগল। রিক্সাখানা খালি। রিক্সাওয়ালা সম্ভবত বহু দূরে সাওয়ারি নিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছে ফিরছিল। বৃষ্টি থামার গতিক দেখলাম না, তবু ভালো একখানা রিক্সা পাওয়া গেল। এই সামান্য পথটুকুর জন্য পয়সাই বা দিতে হবে। পরিশ্রান্ত রিক্সাওয়ালা ততক্ষণ মুখ মাথা মুছে সুস্থ হয়েছে। কষাকষি করে 2 আনা ভাড়া স্থির হলো। বিনুকে উঠিয়ে দিয়ে নিজে উঠতে যাচ্ছি। রিক্সাওয়ালা বলল, হুজুর 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 পারবো না হুজুর। সে কি রে, এই রোগা রোগা 2জন লোক আর এতটুকুই তো রাস্তা? আগে না হুজুর, ও পারবো না। একটু আশ্চর্য হয়ে চটে গেলাম। দুনিয়া শুদ্ধ রিক্সাওয়ালা 2-3জন লোক নেয়, তুই বাটা নিবি না কেন? অমন ষাঁড়ের মতো শরীর তোর। শখে যা নেই বাবু। বলে সে বৃক্ষতল ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অমন শক্ত সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ শকেগা নেহি শুনে মনটা নরম হলো। তার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন অস্বস্তিতে ভরে গেল। বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। রিক্সাওয়ালা তখন কিছু দূর চলে গিয়েছে। ডেকে বললাম, নিয়ে যাবে নাকি বলো, 10 পয়সা দেব। সে একবার মুখ ফিরে দেখল এবং পর মুহূর্তেই গাড়ি নিয়ে দৌড়তে শুরু করলো। বহুদূর থেকে রিক্সাওয়ালার টুনটুন আওয়াজ কানে আসতে লাগলো। পিছনের লাল আলোটি তখনও বাধাস্তত অন্ধকার পথে একটি গতিশীল সিঁদুরের মতো দেখাচ্ছিল। সিক্ত দেহে পথে নেমে পড়লাম। সেদিন শ্রাবণ নিশীথি গাঢ় ভেদ করে একটি কঠোর মুখের মলিন
বেদনা কাতর দৃষ্টি আমার মনে বারবার ঘুরতে লাগলো। কিছুদিন পরের কথা, এলিফ্যান্টস্টোন পিচকার প্যালেসে ছবি দেখে একটি পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক রিক্সাওয়ালার সহিত দুই বিশালাকার মারোয়ারির বিশুদ্ধ হিন্দিতে গালিগালাজ শুনতে পেলাম। সেই মারোয়ারি যুগলের গলা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ব্যাপারটা কি হয়েছে জানবার জন্য একটু উৎসুক হয়ে কাছে গিয়ে দেখলাম স্ট্যান্ড রোডের সেই রিক্সাওয়ালা। ঝগড়ার কারণ সে দুজনকে নিতে পারবে না। ওই দুটি বিপুলাকার ব্যক্তিকে একসঙ্গে গাড়িতে উঠিয়ে দিতে কোনো রিক্সাওয়ালার আপত্তি হতে পারে এবং তাতে কোনো আশ্চর্য হওয়ার বিশেষ কিছু কারণ ছিল না। কিন্তু পূর্বের কথা মনে করে আমি একটু বিস্মিত হলাম। সেই লোক তাতে কোনো সন্দেহ নেই। মারোয়ারি দুজন অন্য যানের উদ্দেশ্যে প্রস্থান করল। রিক্সাওয়ালাকে পরীক্ষা করবার কৌতূহল হলো। তার কাছে ভাড়া স্থির করে তাকে একটু অপেক্ষা করতে বললাম, আমার একজন সঙ্গী আসছে বলে। করুণভাবে আমার দিকে দৃষ্টিপাত করে সে আমাকে অন্য গাড়ি দেখে নেবার অনুরোধ করল, কারণ সে দুজনকে নিতে পারবে না। আমি এত দূর বিস্মিত আর কৌতূহল হলাম যে বন্ধুর অপেক্ষা না করেই রিক্সাতে চড়ে বসলাম। সেদিনও আকাশ মেঘ করে এসেছিল। ঘন ঘন মেঘার্জন ও বিদ্যুতের চমকে কলকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হয়ে আসছিল। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটাই কম। রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম। অবিলম্বে বৃষ্টি নামবে, শীঘ্রই বাড়ি পৌঁছানো যায়। জোরে টানতে গিয়ে রিক্সাওয়ালা রীতিমতো ঘেমে উঠল। অবাক হলাম, আমার মতো ক্ষীণকায় পুরুষকে টানতে এতটা পরিশ্রম হওয়ার কথা নয়। আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি হতে লাগলো। অমন বিপুলকায় এক লোক আমার মতো একটা সামান্য বোঝাকে টানতে পারছে না, এটার কোনো সঙ্গত কারণ খুঁজে পেলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগলো। বেচারা দুরবস্থা দেখে মায়া হলো। শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনো যন্ত্রণা তার হচ্ছে, তারও আভাস পাচ্ছিলাম। নানা কল্পনা করে কোনো কিনারা করতে পারছিলাম না। তাকে রিক্সা টানতে বলে আমি একটা সিগারেট ধরালাম। কৌতূহল নিবৃত্তি করার জন্য যথেষ্ট উৎসুক হওয়া সত্ত্বেও চুপ করে কিভাবে কথাটা বলবো ভাবতে পারছিলাম না। হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো। রিক্সাওয়ালা চমকে উঠল। একটা গাড়ি বারান্দার ধারে এসে তাকে গাড়ি থামাতে বললাম। দুজনে গাড়ি বারান্দার নিচে নেমে মাথা মুছে বৃষ্টি থামবার অপেক্ষা করতে লাগলাম। রিক্সাওয়ালাকে একটা সিগারেট দিলাম। সে বিনীতভাবে সেলাম করে সিগারেটটা নিয়ে ফুটপাতের উপর উবু হয়ে বসে সেটিকে ধরালো। আমি দাঁড়িয়ে রইলাম। মনের অদম্য কৌতূহল আমাকে ভিতর থেকে ঠেলা দিতে লাগলো, কিন্তু পাছে বেফোস কিছু জিজ্ঞেস করে ফেলি এই ভয় হতে লাগলো। তার নাম কি, কোথায় থাকে, তার কে আছে, এগুলি সহজভাবে জিজ্ঞেস করতে লাগলাম। তার নাম মকবুল, হাতিবাগানের বস্তিতে থাকে। এক বৃদ্ধা ফুফু ছাড়া তার কেউ নেই। শিশু অবস্থাতেই সে পিতৃমাতৃহীন। ফুফুর কাছেই বড় হয়েছে। বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করতে সে গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবু, যে বোঝা আমাকে নিরস্ত টেনে বেড়াতে হচ্ছে তা নিয়েই আমি অস্থির। এর ওপর জরুর বোঝা বইতে আমি অক্ষম বাবু। বললাম, বুড়ির বোঝা ছাড়া তোমার কেউ নাই, অথচ বোঝা বইতে হচ্ছে, এর অর্থ তো বুঝলাম না। মকবুল চুপ থাকলো। আমি তাকে চিন্তা করবার অবসর না দেবার জন্য বললাম, একটা বিষয়ে আমার ভারী কৌতূহল আছে মকবুল। কিছুদিন আগে নিমতলার ঘাটের কাছে তোমাকে দেখেছিলাম
আজও দেখছি 2 দিনই তুমি একজনের অধিক সওয়ারি নিতে অস্বীকার করছো, অথচ তুমি দুর্বল নও। এটার কোনো কারণ আছে? যদি বিশেষ আপত্তি না থাকে তাহলে বলতে পারো। মকবুল চমকে উঠল, তার মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হয়ে গেল। হাত দিয়ে মাথার রগ টিপতে টিপতে সে বলল, বাবু, সে ভয়ানক কথা, যে কথা মনে হলে সেই আতঙ্কে শিহরিত হয়ে উঠি। আমার বুকের তাজা রক্ত হিম হয়ে যায়। মুখে সে কথা প্রকাশ করি কেমন করে? বলতে বলতে সে সভয়ে রিকশার দিকে তাকাল। কি যেন একটা ভয়াবহ কিছু দেখে সে শিহরিত হয়ে উঠল। পরেক্ষণেই সে উন্মাতের মতো ছুটে গিয়ে তেরপলের পর্দা দিয়ে রিকশাখানা মুড়ে ফেলে কাঁপতে কাঁপতে এসে হতাশ হয়ে বসে পড়ল। তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলকে কি যেন একটা অনস্ত রহস্যের ক্ষণিক আভাস মাত্র পেলাম। জল ভরাক্রান্ত বাতাস কলকাতার পাষাণ প্রাচীরের প্রতিহত হয়ে একখানা উচ্ছ্বাসের সৃষ্টি করছিল। রাস্তায় জনমানবের কোনো চিহ্ন ছিল না। তাকে একটা সিগারেট দিয়ে আমি তার কাছে ঘেঁষে দাঁড়ালাম। কি যেন একটা অজানা ভয়ে আমার মনেও ব্যথা হতে লাগলো। ব্যাপারটা আড়াগোড়া এমন অস্বাভাবিক যে মাঝে মাঝে স্বপ্ন বলে উড়িয়ে দিতাম, কিন্তু সম্মুখে উপবৃষ্ট রিক্সাওয়ালার অস্বাভাবিক দীপ্তি সম্পূর্ণ চোখ দুটি আমার মনে এক অলৌকিক ভয় জাগাচ্ছিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু এইভাবে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যায় না, বাড়ি যেতে হবে। এই ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জেনেও যাওয়া যায় না। বললাম, মকবুল, এসব কথা ভাবতে তোমার যদি কষ্ট হয় তাহলে কিছু বলবার প্রয়োজন নেই। বৃষ্টি অনেকটা কমে এসেছে, এখন যাওয়া যেতে পারে। সজোরে আমার পা দুটি চেপে ধরে অধীরভাবে সে বলে উঠল, আর একটু দাঁড়ান বাবু, যে কথা 3 বছর ধরে বলবার জন্য আমি ব্যাকুল, অথচ কাউকে মুখ ফুটে বলতে পারি না। আজ আপনাকে বলতে দিন, এই যন্ত্রণা সইতে পারছি না বাবু। নিবিড় সহানুভূতিতে আমার মন ভরে গেল। ভুলে গেলাম আমি মকবুল অপেক্ষা সামাজিক হিসাবে শ্রেষ্ঠ লোক। তার সঙ্গে এইভাবে কলকাতার রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আলাপ করাটা আমার পক্ষে হীনতাসূচক। সেই ব্যথাক্লিষ্ট মানুষটির গোপন কথা শুনবার জন্য উৎকণ্ঠ হয়ে রইলাম। মকবুল ধীরে ধীরে থেমে থেমে হিন্দি মিশ্রিত বাংলা ভাষায় বলতে লাগলো, বাবু, আমি আপনাকে ব্যাপারটা ঠিক বোঝাতে পারবো কিনা জানি না। ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে বিশ্বাস করা কঠিন। কিন্তু খোদার কসম বাবু, আমি একটিও মিথ্যে বলবো না। আমি আজ 3 বছর ধরে এই গাড়িতে এক মৃতদেহের বোঝা টেনে বেড়াচ্ছি। একজনের অধিক লোককে গাড়িতে তুলে টানতে পারবো কেমন করে? আর একজন যে নিরস্তর আমার গাড়িতে বসে আছে, তাকে নাড়িবার শক্তি আমার নেই বাবু। আমি তাকে বহন করে নিয়ে বেড়াচ্ছি। এর হাত থেকে আমার নিস্তার নেই। মৃতদেহ পচিয়ে ভারী হয়ে গিয়েছে। আমি অহরহ দুর্গন্ধের অস্তিত্ব পাচ্ছি। মৃতদেহের ভার টানিয়া টানিয়া আমার সবল দেহ জীর্ণ হয়ে আসলো। এই অদৃশ্য শব্দের ভারে আমি জর্জরিত হয়ে গিয়েছি। আমি আর বাঁচব না বাবু। মনে হলো কলকাতার আবেষ্টনীয় ধোঁয়ার মতো কোথাও মিলিয়ে যাচ্ছি। জনশূন্য মরুভূমির মাঝখানে আমরা দুজনেই পড়ে আছি। এক অদ্ভুত অনুভূতিতে আমার সমস্ত চেতনা বিলুপ্ত প্রায় হলো। আমি স্তব্ধ হয়ে শুনতে লাগলাম। আজ থেকে সে 3 বছর আগের কথা বাবু।
সেদিন প্রবল বর্ষণে কলকাতার শহর জলাধার আবরণে বিলুপ্ত হয়েছিল। রাত্রি 9টা-10টার সময় আমি এই গাড়িখানা নিয়ে হাওড়া স্টেশনের সাওয়ারির প্রতীক্ষা করছিলাম। সেখানে আরো 2-4খানা গাড়ি ছিল। লোকের ভিড় ছিল না বললেই হয়। অমন দিনে সাধারণত কুকুর বিড়ালেরাও বাড়ি থেকে বেরোয় না, কিন্তু অভাব যাকে পীড়া দেয়, বহিঃপ্রকৃতির সহস্র বাধাও আমার সঙ্গিনী প্রিয়াসীর মনকে দমাতে পারে না। বিবাহ করবার কি অদম্য স্পৃহা ছিল আমার বাবু, তা আপনাকে বোঝাতে পারবো না। নইলে অমন দিনে কেউ ঘর থেকে বের হয়? আজ বিবাহ করবার বিন্দুমাত্র প্রবৃত্তি আমার নেই। প্রতি মুহূর্তেই আমার শরীরের রক্ত জল হয়ে আসছে। আমি আর বেশি দিন বাঁচলে পাগল হয়ে যাব। শুধু ফুপুর মৃত্যুর প্রতিজ্ঞা করছি। সে আমার এই অবস্থার কথা জানলে কষ্ট পাবে বাবু। মকবুল আবার চুপ করল। যা শুনছিলাম তা পরিষ্কার ধারণা করবার মতো শক্তি আমার ছিল না। জলের ঝাপটায় সর্বাঙ্গ ভিজে গেল। অন্ধকার আকাশে তীব্র বিদ্যুৎ স্ফুরণ হতে লাগলো। আকাশের নিচে গ্যাসের স্তিমিত আলোতে আমরা দুটি প্রাণী এক অজানিত রহস্য লোকের দ্বার উন্মোচন করবার ব্যর্থ প্রয়াস করছি। মকবুল আবার বলতে শুরু করলো। সাওয়ারি 2 জন জুটল। প্রচুর ভাড়া চাইলাম, তারা তাতেই স্বীকৃত হলো। 2 জনের কেহ প্রকৃতস্থ ছিল না। একজন নেশায় একেবারে চুর হয়েছিল, অন্যজনের তখনও হুঁশ ছিল বাবু। এই ঝমঝম বৃষ্টির মধ্যেই বাগবাজার পর্যন্ত যেতে হবে। সাওয়ারি 2 জন ভিতরে বসল। আমি ভালো করে পর্দা মুড়ে দিলাম। গঙ্গার ধারে ধারে সোজা উত্তর দিকে চলতে লাগলাম। দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। এক পানের দোকানে এক উড়িয়া বামুন সুর করে কি পড়ছিল। রাস্তার এখানে ওখানে 2-1জন লোক চলছিল। ঘোড়ার গাড়ি একেবারেই ছিল না। আমি নির্বিঘ্নে পথের মাঝখান দিয়ে রিক্সা টেনে চলছি। কুমোরটুলির কাছাকাছি গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আর কত দূর যেতে হবে? উত্তর পেলাম, সিধা চালাও। আমার সর্বাঙ্গ ভিজে গেছে। পরিশ্রমে আর ক্লান্তিতে চোখ ঘুমে জোরে আসছিল। মনে হচ্ছিল আর টানতে পারবো না। এমন সময় পর্দা ঠেলে এক বাবু হাতে পয়সা দিয়ে একটা সিগারেট আনতে বলল। একটা গাছতলার গাড়ি রেখে সিগারেট আনতে চলে গেলাম। কাছাকাছি দোকান ছিল না। এদিক ওদিক ঘুরে ঘুরে একটি বিড়ির দোকানের সন্ধান পেলাম। সেখান থেকেই সিগারেট কিনে ফিরে আসলাম। বাবুদের সিগারেটের বাক্সটা দেওয়ার জন্য ডাকাডাকি করতে লাগলাম, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। ভাবলাম মাতাল বাবুরা ঘুমিয়ে পড়েছে। তেরপলের পর্দা তুলে সিগারেটের বাক্সটা দিতে গিয়ে দেখি এক ভয়াবহ দৃশ্য। বাবু, সেই মুহূর্তেও থেকে আমার জীবনের সমস্ত শান্তি অন্তর্বাহিত হয়েছে। কার পাপের বোঝা মাথায় নিয়ে আমি আজ 3 বছর কাল প্রায়শ্চিত্ত করে ফিরছি জানি না বাবু। আর কতকাল এই যন্ত্রণা সইতে হবে খোদাই বলিতে পারে না। সামান্য আলো আসছিল দূরের গেস্ট হাউস থেকে। গাছের তলে বেশ একটু অন্ধকার। বৃষ্টির বিরাম তখন ছিল না। পর্দা তুলে সেই অস্পষ্ট আলোতে দেখলাম গাড়িতে একজন মাত্র লোক, মুখ বাঁধা, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। সর্বাঙ্গ রক্তে ভিজে গিয়েছে। প্রাণ আছে বলে মনে হলো না। কেমন করে কি হলো প্রথমে কিছু ঠাহর করতে পারছিলাম না।
বিমূঢ় হয়ে দাঁড়িয়ে ঘামতে লাগলাম। ধীরে ধীরে চেতনা ফিরে আসলো, মনে ভীষণ ভয় হতে লাগলো। চোখের সম্মুখে ফাঁসি কাটে ভয়াবহ দৃশ্য ফুটে উঠল। সমস্ত দোষটা যে আমার ঘাড়ে চাপবে তাতে সন্দেহ নেই। আমার কথা কে বিশ্বাস করবে বলুন? বুঝলাম অন্য লোকটি মুখ বেঁধে ছোড়ার আঘাতে এই লোকটিকে হত্যা করে পালিয়েছে। তাকে ধরবার কোনো উপায় নেই। তার চেহারাটাও আমার মনে আসলো না। লোকটা নিশ্চয়ই মরে গিয়েছে। গায়ে হাত দিয়ে দেখলাম তখনও গরম। ভাবলাম কোনো হাসপাতালে নিয়ে যাই। চিৎকার করে লোক জড়ো করি, কিন্তু সাহস পেলাম না। তাজা খুন দেখে ভয়ে আমি হিতাহিত জ্ঞান শূন্য। আত্মরক্ষা করার কথাটাই আমার প্রথম মনে হলো। সভয়ে চারিদিকে দেখে নিয়ে মৃতদেহটিকে বৃক্ষের তলে ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে গাড়ি নিয়ে পালিয়ে এলাম। কেমন করে বাড়ি ফিরে আসলাম, কেমন করে সেই রাত্রিতে গাড়িখানা ধুয়ে মুছিয়ে আস্তা বলে রাখলাম, আমার কিছুই মনে নেই। তারপর 7-8 দিন ধরে আমি দারুণ জ্বরে বেহুশ হয়ে পড়লাম। ফুপুর মুখে শুনেছি সে কয়দিন আমি খুন, রক্ত, ফাঁসি ইত্যাদি নানা ভুল বকাবকি করছিলাম। সম্পূর্ণ আরোগ্য হওয়ার পরেও গাড়ি নিয়ে বেরোবার সাহস হচ্ছিল না। এমনকি গাড়িটির দিকে তাকাতেও ভরসা পাচ্ছিলাম না। কিন্তু পেট তো চলাতে হবে। আবার একদিন সকালে মনে সাহস নিয়ে অনেক যুদ্ধ করে গাড়িটা বাইরে বের করলাম। গাড়িতে হাত দেওয়া মাত্র মনটা ছ্যাদ করে উঠল। রক্তের চিহ্ন মাত্র ছিল না, তবু যেন রক্ত দেখতে পাচ্ছিলাম। মনের দুর্বলতা জোর করে উড়িয়ে দিয়ে গাড়িটি নিয়ে বাইরে বের হলাম। সাওয়ারিও জুটল। মাঝে মাঝে গা ছমছম করছিল বটে, কিন্তু দিনের আলোয় লোকের ভিড়ে সে ভয় বেশিক্ষণ ঠাঁই পেল না। থেকে থেকে মনে হচ্ছিল অন্যায় করেছি। হয়তো লোকটাকে বাঁচাতে পারতাম। বিপদের ভয় না করে যদি তৎক্ষণাৎ কোনো হাসপাতালে তাকে নিয়ে যেতাম, তাহলে হয়তো সে বেঁচে উঠত। লোকটা যদি মরে থাকে, নিজেকে তার মৃত্যুর কারণ বলে মনে হতে লাগলো। সে ভাবটাও কাটিয়ে উঠলাম। কে জানে, পরের দিকে নজর দিতে গিয়ে হয়তো মহা ফ্যাসাদে পড়ে যেতাম। বাঁচবার নসিব থাকলে সে এমনিই বাঁচবে। এইসবই নানা মানসিক দ্বন্দ্বে প্রথম দিনটা কেটে গেল। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসলাম। সমস্ত রাতটা কেমন যেন একটা অস্বস্তিতে কাটলো। ঘুমাতে পারছিলাম না। ভয় হলো আবার বুঝি জ্বর হবে। সেই রক্তাক্ত দেহ, মুখ বাঁধা লোকটিকে যেন চারিদিকে দেখতে লাগলাম। মাথা গরম হয়ে গেছে ভেবে চোখে মুখে জল দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো ক্রমে ঘুম আসলো না। কিন্তু ভোরবেলায় আবার একটি দুঃস্বপ্ন দেখে ভীষণ ভয়ে জেগে উঠলাম। সে যেন গুমড়িয়ে গুমড়িয়ে আমার কানের কাছে বলছে, তুই আমাকে খুন করেছিস, তুই আমাকে খুন করেছিস। আমি আল্লাহর নাম স্মরণ করে উঠে বসলাম। সেদিন গাড়ি নিয়ে বাইরে যাব মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে। পিছনে পথের উপর যেন রক্তের দাগ দেখলাম। হায় আল্লাহ, এ কি হলো? কার বাপের বোঝা কার ঘাড়ে চাপালে তুমি? আমি যেখানেই যাই সেখানেই যেন কোনো অদৃশ্য কেউ আমার পিছু নিতে লাগলো। ভাবলাম আমি কি পাগল হয়ে গেলাম? বুঝলাম আমাকে ভূতে পেয়েছে। ওঝার কাছে গেলাম। সে আমাকে ঝাড়ফুঁক করলো, কিন্তু কিছুতে কিছু হলো না। সে আমার পিছু কোনো মতেই ছাড়লো না। মকবুল চুপ করে গামছা দিয়ে কপালের ঘাম মুছল। আমার কাছে একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে আবার সে বলতে শুরু করলো। 2-1 দিন পরে সন্ধ্যের সময়
হেদুলার মোড়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় বৃষ্টি নামলো। বৃষ্টি থেকে বাঁচবার জন্য গাড়িখানা তেরপল মুড়ি দিতে যাচ্ছি, দেখি পিছনে কে যেন আসছে। ফিরে তাকালাম, কেউ নেই। তাড়াতাড়ি গাড়িটা ঢেকে বাড়ি ফিরবার ইচ্ছা হলো। গাড়ির ছপ্পর থেকে পর্দাটা ফেলতে যাব, দেখি সে গাড়ির ভিতরে বসে আছে। মুখ বাঁধা, মুখ দিয়ে দরদর করে রক্ত গড়াচ্ছে। ভয়ে শিউরে উঠে পর্দা ফেলে দিয়ে মূর্ছের মতো সেখানে বসে পড়লাম। আমার এই অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে কেমন করে জানাবো বাবু? আপনি কি বুঝতে পারবেন? গাড়ির ভিতর রক্তাক্ত কলরবের সে নিশ্চয়ই বসে আছে। সে হয়তো আজ পর্যন্ত ওই গাড়িতেই বসে থাকে। আমার পিছনে আর তাকে দেখি না। সে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতরেই থাকে। আমি তাকে টেনে টেনে ঘুরে বেড়াই। মকবুল চোখ বুজে চুপ করে রইল। অনেকক্ষণ ওইভাবেই বসে থাকার পর আবার সে বলল, বাবু, সেদিন থেকে আজ পর্যন্ত ওই মরার বোঝা আমাকে টেনে নিয়ে বেড়াতে হয়। একজনের অধিক সাওয়ারি আর আমি টানতে পারি না। মরা পচে দুর্গন্ধ বের হয়, আমাকে তার সঙ্গে করে নিয়েই বেড়াতে হয়। অথচ আল্লাহর দোহাই বাবু, ওই লোকটার মৃত্যুতে জ্ঞান তো আমার কোনো অপরাধ নেই বাবু। আমি ওই নিরক্ষর লোকটিকে কি সান্ত্বনা দেব কিছু না ভাবতে পেরে চুপ করে রইলাম। বাবু, বোঝা সব সময় বইতে হয়, কিন্তু বর্ষা রাত্রি ছাড়া অন্য সময় ওই মৃতদেহ আমি দেখতে পাই না। দেখে দেখে বোঝা টেনে টেনে অনেকটা সইয়ে গিয়েছে, কিন্তু আজও মাঝে মাঝে ভয় পেয়ে উঠি। ভেতরে ভেতরে আমার শরীর জীর্ণ হয়ে আসছে। এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর বেশি দিন সহ্য করতে পারবো না। এই গাড়িটা ছেড়ে দেবার সামর্থ্য আমার নেই বাবু। এক অদৃশ্য শক্তি আমার সঙ্গে জুড়ে গিয়েছে। আমি তার কাছে সম্পূর্ণ শক্তিহীন। আজ 3 বছর ধরে আমার এই ভীষণ কর্তব্য আরম্ভ হয়েছে। কবে শেষ হবে খোদা তলাই জানেন। মকবুল উঠে দাঁড়ালো, বলল, বৃষ্টি ধরে এসেছে বাবু, আপনি গাড়িতে বসুন। আমি পরের দিন তাকে আমার সঙ্গে দেখা করতে বলবো কিনা সেটা ভাবতে ভাবতে গাড়ির কাছে গেলাম। মকবুল মুখ ফিরিয়ে কম্পমান হাতে পর্দাটিকে তুলে ধরল। আমি ভিতরে বসতেই সে পর্দাটা ফেলে দিয়ে গাড়ি টানতে শুরু করলো। পর্দা ফেলা অন্ধকারে রিকশার ভিতরে বসতেই আমার গা ছমছম করতে লাগলো। আমিও যেন আমার অত্যন্ত গা ঘেঁষে এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ দেখতে পেলাম। একটা পচা দুর্গন্ধও নাকে আসতে লাগলো। সভয়ে পর্দা তুলে ফেলে মকবুলকে রিকশা থামাতে বললাম। আমার বাড়ি বেশি দূর নয়, আমি হেঁটে যেতে পারবো। রিকশাটার ভিতরে তাকাবার আমার আর সাহস হলো না। মকবুল বুঝল, একটু শীর্ণ হাসি হেসে গাড়িটা তুলে ধরে মন্থর গতিতে চলতে শুরু করলো। আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রিকশাটার দিকে তাকাবার সামর্থ্য পর্যন্ত আমার হলো না। বহুক্ষণ পর্যন্ত রিকশাটার টুংটাং আওয়াজ আমার কানে আসতে লাগলো। সে রাত্রে আমার ভালো মতো ঘুম হলো না।